হঠাৎ করেই বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের বিচার নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপি সরকার কি আসলেই পুলিশ হত্যার বিচার করবে, নাকি এটাই স্রেফ একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? আর পুলিশ হত্যার বিচারের কথা শুরু হতেই এনসিপির নেতারা কেন এত ভয় পাচ্ছে? যারা 24 সালের জুলাই আগস্টের সেই রেজিম চেঞ্জে সমন্বয়কের দায়িত্ব পালন করছিল, তাদের চোখ মুখ কেমন যেন শুকিয়ে আসছে। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকুন। আপনারা জানেন যে গত 2024 সালের জুলাই আগস্টে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল, সেখানে জঙ্গিরা, এই ছাত্র সমন্বয়ক এরা মিলে অসংখ্য পুলিশ হত্যা করেছিল। সরকারি হিসেবে বলা হয়েছে যে 44 জন পুলিশকে হত্যা করা হয়েছে, কিন্তু বেসরকারি হিসেব মতে এই সংখ্যাটি অনেক বেশি। একটি পত্রিকা বলেছিল প্রায় 3250 জন পুলিশকে হত্যা করা হয়েছে। অনেকেই বলছেন যে শত শত পুলিশকে হত্যা করা হয়েছে। এক্স্যাক্টলি কত পুলিশকে হত্যা করা হয়েছে এই সংখ্যাটা আমরা জানতে পারিনি। কিন্তু 5ই আগস্টের পরে অনেক পুলিশ আর চাকরিতে ফিরে আসেননি। তারা কোথায় গেছেন, তারা বেঁচে আছেন কিনা, এগুলো আজও জানা যায়নি। এই পুলিশ হত্যার বিচার, পুলিশ হত্যার তদন্ত, এই বিষয়গুলো ইউনূসের 18 মাসে একদম ধামা চাপা দেওয়া ছিল। আজকে এটি নিয়ে কথা বলবার আগে আমি আপনাদের কয়েকটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিও ফুটেজগুলো এ কারণে দেখা দরকার যে আমাদের একটু পেছনে ফিরে যাওয়া, এইসব ছাত্র সমন্বয়ক বা জুলাই আগস্টের এই রেজিম চেঞ্জের সাথে যারা জড়িত ছিল তাদের মুখে কথাগুলো একটু শুনি, তারপর বাকি আলোচনা। আমি নিজে আমার সাথে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের হাজারো ভাইরা আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরাই দিব। আমরা পরিকল্পনা, সমস্যা কি? এইমাত্র 15-20 জন 41 জন পুলিশ সদস্য মারা গেছে, এরকম একটা খবর বলেছে। এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোকরা জবাই করেছে। যাত্রাবাড়িতে একটা লাশ দেখেছে ঝুলিয়ে রেখেছে, এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে। আমরা শুধু সিরাজগঞ্জে একটা থানায় পোড়ায় মারছে 13 জন 14 জনের কথা জানি, পোড়ায় মেরেছে আরো অসংখ্য পুলিশ সদস্য আছে, কিন্তু পুলিশের জবাইয়ের খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে। সেই কিন্তু পুলিশরা জানে। একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। এই যে নাহিদের কথা বলার সময় তার চোখ মুখের যে অভিব্যক্তি, ভীষণ ভয় পেয়েছে। একজন সাবেক সমন্বয়ক হান্নান মাসুদ, এখন বোধহয় এমপি, তিনি বলেছেন যে পুলিশ হত্যার বিচার শুরু হলে তারা দেশ ত্যাগ করে চলে যাবেন। তো এই সব মিলিয়ে আবার দেখেন, এই যে ব্যারিস্টার ফুয়াদের কথা দেখেন, একজন সাংবাদিকের কথা শুনলাম, একজন শিবির কর্মী, সে নিজেই স্বীকার করছে যে এটা তাদের একদম প্ল্যান ছিল যে ঢাকা শহরের সব থানা তারা পুড়িয়ে দিবে। একজন ছাত্র সমন্বয়ক হাসিব, তিনি তো বলেছেনই যে বিপ্লবের স্বার্থে তারা এই ভাঙচুর করেছে, এই থানা পুড়িয়েছে, পুলিশ হত্যা করেছে। তার মানে তাদের ভাষ্য অনুযায়ী এটা একদম ক্লিয়ার যে জুলাই আগস্টে পুলিশ হত্যাকাণ্ড কারা করেছে। এবং এই পুলিশ হত্যাকাণ্ড এতটাই নির্মম ছিল যে সিরাজগঞ্জে একজন গর্ভবতী মহিলা পুলিশ, তাকে পর্যন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এত নৃশংস এই হত্যাকাণ্ডগুলো ছিল। আশুলিয়ায় শুনেছি 5 জন পুলিশকে হত্যা করে পুড়িয়ে দিয়েছে, পুলিশকে হত্যা করে চৌরাস্তার মোড়ে ওভারব্রিজ থেকে ঝুলিয়ে দিয়েছে, যাত্রাবাড়িতে হত্যা হয়েছে। সারা দেশব্যাপী থানা লুটপাট, থানা জ্বালাও পোড়াও এবং পুলিশ হত্যা, এটা এত ভয়াবহভাবে হয়েছে যে এটা আমার কাছে অনেক রিপোর্ট এসেছে। আপনারা জানেন যে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে অনেক রিপোর্ট করা হয়েছে এবং বিদেশে ইংরেজিতে এই রিপোর্টগুলো জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। যে ছবিগুলো আমাদের কাছে এসেছে পুলিশ হত্যার,
সেগুলো আসলে সহ্য করা যায় না। আমি তো বিইং এ ফিজিশিয়ান, আমার কাছে মৃত্যু, দুর্ঘটনায় আহত হয়ে আসা রোগী, এগুলো আমি অভ্যস্ত দেখে, কিন্তু পুলিশের এই নৃশংস হত্যাকাণ্ড, নির্যাতনের এই ছবিগুলো আসলে বেশিক্ষণ তাকিয়ে দেখা যায় না। আমি পুলিশের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা ভিকটিম যারা জীবিত আছে তাদের সাথে, মানে তাদের মানসিকতা এত ডাউন হয়ে গেছে যে তারা আসলে, এই পুলিশগুলোকে আগে অনেককে চিনতাম, তাদের সাথে কথা বলেছি, তাদের যে মনোবলটা ছিল সেটা একদম ডাউন হয়ে গেছে। ডক্টর ইউনূস 18 মাসে আমি দেখিনি যে কোনো একটা পুলিশের কাছে গিয়ে সমবেদনা জানিয়েছে বা তাদের জন্য সরকার কিছু করেছে। তো সেই পুলিশ হত্যাকাণ্ড নিয়ে আজকে হঠাৎ করে আবার কেন এই আলোচনা? কেন বিএনপি সরকার বলছে যে পুলিশ হত্যার তদন্ত হবে এবং তদন্ত শেষে ডেফিনেটলি বিচার হবে? বিএনপি কি আসলেই মিন করছে, নাকি এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? তারা কি এই কথা বলে জামাত, এনসিপি এদের চাপের মুখে রাখতে চাইছে? কারণ এনসিপির নেতারা অভিযোগ করেছে যে এই হত্যাকাণ্ড, এই পুলিশ হত্যাকাণ্ডের সাথে নাকি বিএনপিও জড়িত। আবার একজন দেখলাম প্রবাসী বোধহয়, তিনি গাড়িতে চড়ে চড়ে সরকারকে বলছে যে না, এই বিচার করবেন না, করবেন না, করবেন না। আমি জানি না সেই তরুণীটি কে বা তার এত ক্ষমতা কোত্থেকে আসে যে তিনি সরকারকে বলছেন যে বিচার করা যাবে না। তো এই ঘটনাগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। আমরা এই দেশে রাজনীতি দেখেছি যে একটা বিষয় থেকে চোখ সরানোর জন্য আরেকটা বিষয় এনে সামনে দাঁড় করানো হয়। তো পুলিশ হত্যার বিচার কি সেরকম কিছু কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু পুলিশকে যদি ফুললি ফাংশনাল করতে হয় বাংলাদেশে, পুলিশ গত 18 মাসে যে পারফর্ম করেছে সেটা তাদের আসলে রেগুলার পারফরমেন্স না। তো পুলিশকে মানসিকভাবে চাঙ্গা করতে হলে এই হত্যার বিচার করতেই হবে। যতদূর জানি যে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিএনপি সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা পুলিশ হত্যার তদন্ত এবং বিচার চায়। এবং আমি যতদূর খবর পেয়েছি যে পুলিশ হত্যার টোটাল তদন্তটা অলরেডি পুলিশ হেডকোয়ার্টারের তত্ত্বাবধানে এটা কিন্তু করা আছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করেছে, পুলিশ জানে কারা কোথায় কোন ঘটনা ঘটিয়েছে, কারা পুলিশ হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, অর্থাৎ পুরো বিষয়টার একটা তদন্ত হয়ে আছে। কিন্তু ডক্টর ইউনূসের কারণে এইটি আর সারফেসে আসেনি। কিন্তু এখন একটা সরকার এসেছে, ভালো হোক মন্দ হোক, সেই সরকারের কাছে পুলিশের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। এখন বিএনপি যদি পুলিশকে ফাংশনিং করতে চায়, ফুললি ফাংশনিং, কারণ অলরেডি দেখেন এই যে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন বেশ কয়েকটা ডিস্টার্বিং খবর পেলাম যে দাদাকে হত্যা করে নাতনিকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের পরে নাতনিকেও হত্যা করা হয়েছে। এবং এই রেকর্ডিং করার আগে দেখলাম আরেকটা জায়গায় একই কাণ্ড হয়েছে, ধর্ষণ করে হত্যা হয়েছে। অর্থাৎ সারা দেশে অপরাধ বাড়ছে এবং এই দেশে অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য সবার আগে যে বাহিনীটা কাজ করে সেটা হলো পুলিশ বাহিনী। সুতরাং সেই পুলিশ বাহিনীকে মানসিকভাবে ডাউন রেখে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে যদি আমরা আশা করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বা রাতারাতি ঠিক হয়ে যাবে, সেটা ঠিক না। আর এনসিপি জামাত কেন ভয় পাচ্ছে? তাদের স্টেটমেন্ট আছে তারা হত্যায় জড়িত ছিল এই কারণে, না কি এটা আমাদের একটু জানতে ইচ্ছে করে। এবং আমি আগাম কিছু বলতে চাই না, আমি চাই পুলিশ হত্যার তদন্ত হোক, যারা প্রকৃত অপরাধী তাদের আইডেন্টিফাই করা হোক। সেটা বিএনপি কিন্তু বলেনি যে পুলিশ হত্যায় শুধুমাত্র এনসিপিকেই শাস্তির আওতায় আনা হবে বা বিচারের আওতায় আনা হবে। বিএনপি সরকার বলেছে পুলিশ হত্যার তদন্ত হবে এবং বিচার হবে। কিন্তু ঠাকুর ঘরে কে আমি কলা খাই নেওয়ার মতো এনসিপি কিন্তু আতঙ্কিত হয়ে উল্টাপাল্টা বলা শুরু করছে, একদম এনসিপির এ টু জেড। আবার জামাতও দেখি এনসিপির সমর্থনে কথা বলছে। কেন? আমরা একটা ফেয়ার ট্রায়াল চাই। যদি বিএনপি এটা মনে করে যে এটা একটা স্ট্যান্ডবাজি, তারা এটা দিয়ে প্রেশার ক্রিয়েট করবে জামাত এনসিপির উপরে, তাহলে সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। কিন্তু এটা আমি নিশ্চিত করে বলতে পারি, যদি বিএনপি করে ভালো, বিএনপি না করলেও বাংলাদেশের মাটিতে আজ হোক কাল হোক পুলিশ হত্যার তদন্ত সাপেক্ষে বিচার হবেই।
ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, যতই দিন যাক। এই দেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে কত বছর পরে? ৭৫ সালে তাকে হত্যা করা হয়েছে সপরিবারে, প্রায় সবাই, সব সদস্য সহ। সেটার বিচার শুরু হয়েছে ৯৬ এর পরে। সো পুলিশ হত্যার বিচার বাংলাদেশে হবেই। এনসিপির যারা যারা এই পুলিশ হত্যার সাথে জড়িত ছিল তাদেরও বিচার ডেফিনেটলি হবে। এখন হান্নান মাসুদের মতো যদি তারা দেশ ত্যাগ করতে চায় বা বিচার এড়ানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যায়, সেটা অন্য কথা, কিন্তু বিচার হবেই। বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি দল ঘোষণা করেছে ২৪ জুলাই অভ্যুত্থানে যে বিপুল সংখ্যক পুলিশ হত্যা হয়েছিল তার বিচার হবে। এই খবরটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধিতায় ঝাঁপিয়ে পড়েছে জামায়াত ও এনসিপি দল। এখনো পর্যন্ত তাদের বিরোধিতা স্রেফ মুখের কথায় ও হুমকিতে। তবে এই বিচার যদি সত্যিই শুরু হয় তবে তারা নাকি রাজপথ কাঁপাবে। তাদের বিরোধিতা কেন, কিসের ভয়ে এবং এসব যুক্তি কতটা গ্রহণযোগ্য, এই সমস্ত বিষয় নিয়ে একটি তথ্যনিষ্ঠ আইন মোতাবেক নিরপেক্ষ আলোচনা তুলে ধরব এই প্রতিবেদনে। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যেখানে আবেগ খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু বিচার আর রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া শুধু ভুল নয়, বিপজ্জনক। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালীন সহিংসতায় ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন সরকারি তথ্য বলছে। বেসরকারি এবং কিছু অন্য সূত্র মতে এই সংখ্যা ৩,০০০। আইনের শাসন যখন থাকে না তখন সংখ্যা নিয়ে ব্যাপক গরমিল খুবই সাধারণ বিষয়। এবং বাংলাদেশে যে গত জুলাই আগস্টে আইন ছিল না, বিশেষ করে আগস্টে, সেটা তো খুবই এটা একদম প্রচারিত এবং বহু প্রচারিত কথা। তবে ৪৪ হোক বা ৪,০০০, সংখ্যা যেটাই হোক, অভিজ্ঞতায় দেখা গেছে বিচার সত্যি সত্যি শুরু হলে নতুন নতুন হত্যার নথিপত্র সামনে চলে আসে, তার খবর সামনে আসে, যা অন্তত এখন সরকারের কাছে নেই। এটা পৃথিবীর সব জায়গাতে যখন একটা আপরাইজিং হয় তখন এই ঘটনা দেখা গেছে পরবর্তীকালে আসল সংখ্যায়, অন্তত আসলের কাছাকাছি সংখ্যায় পৌঁছানো যায়। সুতরাং সংখ্যা বাদ রেখে মূল কথায় আসে, এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে। কারণ বিচার হওয়া উচিত। এই কথাই স্বাভাবিকভাবে এটাই হলো রাষ্ট্রের দায়িত্ব। যে দায়িত্ব অন্যায়ভাবে উপেক্ষা করে নিহতের পক্ষে নয়, সম্পূর্ণ নীতিগর্হিতভাবে হত্যাকারীর সপক্ষে অবস্থান নিয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ইনডেমনিটি দেওয়ার মাধ্যমে বিএনপি সরকার সেই ভুলটাকে বা অন্যায়টাকে শুধরে নিতে চাইছে। এখন বলছে পুলিশ হত্যার বিচার হবে। কিন্তু বিচার প্রক্রিয়া সামনে আসতেই জামায়াত ও এনসিপি কেন আপত্তি তুলছে, তারা ঠিক কোন আশঙ্কার কথা বলছে, আর এই আপত্তি কতটা গ্রহণযোগ্য, আদৌ গ্রহণযোগ্য কিনা, সেটাই আজ সহজ ভাষায় আইনের কাঠামোয় বোঝার চেষ্টা করব। প্রথমেই বলি, এটা কোনো দলের পক্ষে বা বিপক্ষে প্রচার করতে আমি আসিনি। আমরা ৩টি জিনিস সেখানে আলাদা করে রাখব। ১, হত্যাকাণ্ডের বিচার, এটা নীতিগতভাবে অবশ্যই করতে হবে। ২, বিচার কিভাবে হবে, এখানে নিরপেক্ষতা, সাক্ষ্য প্রমাণ, তদন্তের মান, এসব প্রশ্ন চলে আসে। ৩, রাজনীতি কে কি বলছে, কেন বলছে এবং সেটা আইন ও বাস্তবতার সঙ্গে মেলে কি না। হত্যার প্রেক্ষাপট সেটা কীরকম? ২৪ জুলাই আগস্টে সহিংসতার সময় পুলিশের ওপর আক্রমণ হয়েছে এবং সরকারি তালিকা অনুযায়ী ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আগেই বলেছি, বেসরকারি সূত্রে
এই সংখ্যা শুধু বেশি নয়, বহু গুণ বেশি। রাস্তায় গাড়ি থামিয়ে শুরু করে পুলিশ হত্যা করা, গাড়ি থামিয়ে, তারপর থানা জ্বালিয়ে পুলিশ হত্যা, এমনকি গর্ভবতী পুলিশকে ধরে বেঁধে পুড়িয়ে দেওয়ার অভিযোগও আছে। এসব শুধু রাজনৈতিক ঘটনা নয়, ফৌজদারি অপরাধও বটে। হত্যা, হত্যা চেষ্টা, সহিংস হামলা যাই ঘটুক না কেন, ব্যক্তি বা দলীয় পরিচয়ের বাইরে গিয়ে বিচার হওয়াটাই নিয়ম। সভ্য রাষ্ট্র এ কথাই বলে। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা, বিচার মানে একটা শিরোনাম নয়, শুধু যে একটা হেডলাইন বিচার তা নয়। বিচার মানে তদন্ত, বিচার মানে সাক্ষ্য প্রমাণ, বিচার মানে ফরেনসিক, বিচার মানে অস্ত্রের উৎস, কমান্ড চেন, সব কিছু মিলিয়ে একটা তদন্ত, মিলিয়ে একটা ব্যাপার, সেইটা হচ্ছে বিচার। বিএনপির বিচার হবে এটা স্বাভাবিক, তবে রাজনীতি কেন ঢুকে যাচ্ছে? ঢোকা উচিত নয়। ক্ষমতাসীন পক্ষ যখন বলে বিচার হবে, তখন সেটা তো কোনো দল বলছে না, সেটা রাষ্ট্রের দায়িত্ব পালনের অঙ্গীকার হিসেবে সরকার বলছে। এ কথাটা প্রথম বলেছেন সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর একই কথা বলেছেন বাংলাদেশের বিএনপি দলের যিনি জেনারেল সেক্রেটারি জেনারেল, যিনি আবার ওখানে মন্ত্রী, তিনি সেই ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি বলেছেন এ কথা। কিন্তু বর্তমান কথাটা হলো, বর্তমান বাংলাদেশের মতো তীব্র রাজনৈতিক মেরুকরণের দেশে কয়েকটা সন্দেহ দ্রুত জন্মেই যায়। সন্দেহটা যেমন, প্রথমত বিচারটা কি সিলেক্টিভ হবে? মানে এক পক্ষকে ধরবে, অন্য পক্ষকে ছাড়বে, কাউকে ধরে একটা দলকে ধরে আরেকটা দলকে ছেড়ে দেয়া, দুদলই যেখানে ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। কথাটা এই জন্যই বলছি, বিএনপি নিজে 24-এর অভ্যুত্থানের অন্যতম শরিক ছিল। যদি দেখা যায় কোনো কোনো হত্যায় তাদের সংশ্লিষ্টতা ছিল, সেক্ষেত্রে তারা সিলেক্টিভ হয়ে নিজেদের সরিয়ে নেবে না তো। এ কথাটা কিন্তু বিএনপিকে স্পষ্টভাবে বলতে হবে। দ্বিতীয়ত, বিচারটা কি ন্যারেটিভ ওয়্যার হবে? ইতিহাসের ব্যাখ্যা বদলের অস্ত্র হয়ে উঠবে কেবল? স্পষ্ট করে বলি ব্যাপারটা, জুলাই অভ্যুত্থানকে আওয়ামী লীগের ন্যারেটিভ অনুযায়ী, মানে যারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, তারা বলেন যে জুলাই বিপ্লব ওটা কোনো বিপ্লবী নয়, ওটা ছিল একটা ষড়যন্ত্রের অভ্যুত্থান। তাহলে সেই ন্যারেটিভকে সামনে রেখেই কি এই জুলাই অভ্যুত্থানকে ইতিহাসে একটা ষড়যন্ত্রের অভ্যুত্থান হিসেবে পরিচিত করার চেষ্টা চলছে? সেই অস্ত্র করে তোলা হবে না তো? এই সন্দেহগুলো থেকেই বিরোধিতার ভাষা তৈরি হয়। তবে সন্দেহ থাকলেই বিচার বন্ধ করতে হবে বা বিচার চলবে না, এটা কোন ভদ্র সভ্য দেশের কথা? এটা তো আইনসম্মত অবস্থান নয়। এই অবস্থান তারাই নেবে যাদের ভেতরে ভয় থাকে, অর্থাৎ যে খুনি সে কখনোই চাইবে না খুনের বিচার হোক, ফেঁসে যেতে পারে, ফেঁসে যাওয়ার ভয়। অপরাধী তাই কখনোই বিচার চায় না, কারণ সে ধরা পড়তে চায় না। এনসিপি কি বলছে এই বিচারের ঘোষণা নিয়ে? তারা দাবি করেছে যে পুলিশ হত্যার নয়, এনসিপি বা ছাত্র জনতার ওপর দায় চাপানোর চেষ্টা হচ্ছে। এটা পুলিশ হত্যার কোনো বিচারের কোনো ব্যাপারই নয়। অর্থাৎ তারা ভয় পাচ্ছে তদন্ত বিচারের মুখোমুখি হতে, বিচারের নাম করে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসানো হতে পারে, এর আড়ালে তারা আশ্রয় নিচ্ছে। দ্বিতীয়ত, তারা বারবার প্রায়োরিটাইজেশন, অর্থাৎ কোন বিচারটা আগে হবে সেই কথা তোলে। যেমন আন্দোলনে নিহত আহতদের বিচার, রাষ্ট্রীয় সহিংসতার দায়, এসবও দৃশ্যমানভাবে সামনে আনতে হবে। এখানে তাদের বক্তব্যের একটা অংশ গ্রহণযোগ্য, যে বিচার যদি একপেশে হয় তাহলে জন আস্থা নষ্ট হয়ে যায়। এ কথা বলার সময় তারা অবশ্য এটা মনে রাখে না যে হাজার হাজার আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা কর্মী যারা অভিযুক্ত 24-এর
আন্দোলনকারীদের ওপর আক্রমণ ও হত্যার মামলায় অভিযুক্ত হওয়া এবং অভিযুক্ত হয়ে জেলে বন্দি আছে, তারা তো বন্দি রয়েছে এখন। পূর্বতন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ড পেয়েছেন এসব অভিযোগে। সুতরাং তাদের বিচার যে হচ্ছে না বা বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়নি এমন তো নয়। কিন্তু এনসিপি নেতাদের বক্তব্যের আর একটা অংশ হচ্ছে সমস্যা। বিচার হলে রাজপথে নামবো বলে তারা হুমকি দিয়েছেন। এটা বিচারকে চাপ দিয়ে প্রভাবিত করার মতো শোনায়, যা আইনের শাসনের সঙ্গে একেবারেই যায় না। জামায়াত নেতারা কি বলছেন তাদের কথাটা শুনি। দেখুন, জামায়াতের আমিরের অবস্থান নীতিগত, তিনি নীতিগত অবস্থান নেন। তিনি বলেছেন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এসব ভাষার কোনো অর্থই হয় না। এটা আসলে পুলিশের ভূমিকার সমালোচনা করা হয়। প্রশ্ন তাহলে তোলাই যায়, তাকে প্রশ্নটা করা যায় যে পাবলিক আইন হাতে তুলে নিল, থানা পোড়ালো, মেট্রো রেলে আগুন দিল, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করলো, তখন পুলিশ কি সংঘর্ষে না গিয়ে গোলাপ ফুল হাতে নিয়ে তাদের স্বাগত জানাবে? জামাতের আমির সাধারণভাবে বলছেন তিনি নাকি ন্যায় বিচারের সংস্কৃতি চান, প্রতিহিংসার রাজনীতি চান না। এই নীতিগত অবস্থান বারবার বলছেন, আবার একই সঙ্গে বলছে প্রতিহিংসা মানে ব্যবস্থা নিতে গেলেই প্রতিহিংসার অভিযোগ তুলছেন। তবে সেসব কথার কথা যে বিশ্বাসের কথা নয়, সেগুলো যে কথার কথা, আদৌ তিনি বিশ্বাস করেন না যে ন্যায় বিচারের সংস্কৃতি আসুক, সেই প্রশ্নটা থেকেই যায়। বিড়াল তপস্বী কথাটা জামাতের জন্য খুব একটা অচেনা কিন্তু নয়, খুব একটা নতুনও নয়। জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন পুলিশ হত্যার বিচারের আগে অভ্যুত্থানে নিহতদের বিচার নিশ্চিত করতে হবে। অর্থাৎ তিনি বিচার বন্ধ এই মুহূর্তে চান এমন নয়, কিন্তু তার বক্তব্য হচ্ছে কোন বিচারটা আগে হবে কোনটা পরে হবে এটা নিয়ে তিনি আপত্তি তুলেছেন। তাকে ওই একই কথা বলা হয় যে কে বলেছে যে এই আওয়ামী লীগ যারা ফ্যাসিস্ট সরকারের দোসর তাদের বিচার হচ্ছে না কিংবা বিচারের কোনো ব্যবস্থা হয়নি, এ কথাটা কে তিনি কোত্থেকে জানলেন? তাদের বিচার তো হচ্ছে, একটু আগে সেটা তো বললামও। এখানে একই প্রশ্ন আর একটা প্রশ্ন, আগেও পরের তর্কটা আইনগতভাবে কিন্তু আদৌ শক্তিশালী নয়। এর আগে অমুক খুন হয়েছিল, সেই খুনের বিচার হয়নি বলে পরের খুনের বিচার চলবে না, আইনে এরকম কোনো কথা নেই। কারণ হত্যা হলে তার মামলা চলতেই পারে, তাই আগেও হোক, আগেরটাও হোক, পরেরটাই হোক, যেটাই হোক সবকটাই হওয়া উচিত। আগেরটা তো হয়েছে, যদি নাও হয়ে থাকে তার জন্য পরেরটা হবে না, বিচার হবে না, এমন তো কোনো কথা নেই। তবে রাজনৈতিকভাবে এই তর্ক দিয়ে তারা এটা বোঝাতে চাইছে যেটা আসলে শুধু পুলিশের মৃত্যু নয়, আন্দোলনকালে অন্য মৃত্যু অত্যাচারও বিচারযোগ্য এবং একপেশে বিচারকে তারা মানবে না। তাহলে বোঝা যাচ্ছে কতটা তারা ন্যায় বিচারের পক্ষে। আরে বিচার এক পেশে হবে না, দু পেশে হবে, সমানভাবে হবে, সেটা তো হচ্ছে কোর্টের ব্যাপার। আর এই গত 1.5 বছর তো এক পেশে ছাড়া কোনো বিচার হয়নি, তখন কোনো মুখ থেকে কথা বেরোয়নি কেন? এই প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হলো আন্দোলনের সময় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, চীনে তৈরি 7.62 রাইফেলের গুলির প্রসঙ্গ। এই বিষয়ে অন্তর্বর্তী ইউনূস সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সাখাওয়াত হোসেন সাহেব কি বলেছিলেন এই সেন্সিটিভ প্রসঙ্গটা নিয়ে একবার সেটা দেখি। অস্ত্র গুলির উৎস বিষয়ে সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেছেন তিনি আহত আনসার সদস্যদের কথা শুনে, এই আহত আনসার সদস্যরা কবে তাদের সাথে তিনি দেখা করেছিলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করেছিল, সচিবালয়ের ভেতরে তারা গিয়েছিল, কিন্তু সচিবালয়ের ভেতরে ঢুকে তাদের ওপরে যে গুলি চলে সেই গুলিতে গুলিটা চালায় কারা? সাধারণ লোকজন, পাবলিক, তারা সিভিলিয়ান। এবং আনসারদের, এই আহত আনসারদের হাসপাতালে দেখতে গিয়েছিলেন। দেখতে গিয়ে তিনি খোঁজ নিয়ে জানেন সাখাওয়াত হোসেন যে তাদের শরীরে যে গুলিগুলো বিঁধে আছে সেই গুলিগুলো 7.62 রাইফেলের গুলি।
তাহলে তিনি তখন প্রশ্ন করেছিলেন যে তাদের শরীরে, এই আনসারদের শরীরে পুলিশের ফায়ার কম, বরং সিভিলিয়ান পোশাকে 7.62 রাইফেলের গুলি লেগেছে। তারপরেই তিনি একটা কথা বলেন যে এটা খুবই মারাত্মক। যে প্রশ্নটা এই ঘটনা তুলছে তা হলো সিভিল পোশাকে সিভিলিয়ানরা কিভাবে এমন অস্ত্র নিয়ে সচিবালয়ের গেটের ভেতর গিয়ে গুলি করলো। গেটের ভেতর থেকে, হ্যাঁ আমি একটু ভুল বলেছি এর আগে, সেটা হচ্ছে আনসার সদস্যরা সচিবালয়ের ভেতরে ঢোকেনি, তারা বাইরে ধর্মঘট করছিল, অবস্থান করছিল, সেখানে তাদের ওপর গুলি চালানো হয় সচিবালয়ের ভেতর থেকে। তাই সাখাওয়াত হোসেন বলেছিলেন সিভিলিয়ানরা কিভাবে এমন অস্ত্র নিয়ে সচিবালয়ের গেটের ভেতরে ঢুকে সেখান থেকে গুলি করলো এদের উপর। তিনি এজন্য খুব বড় ধরনের ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার বলেছিলেন, অর্থাৎ বড় পরিসরে তদন্ত ছাড়া সত্য জানা যাবে না। এই প্রসঙ্গেই উল্লেখযোগ্য আবু সঈদের মৃত্যুও হয়েছিল, কিন্তু যেভাবে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। বহু মৃত্যু দেখা গেছে ওই আন্দোলনের সময়, যেগুলো 7.62 রাইফেল থেকে গুলি ছুড়ে যাদেরকে হত্যা করা হয়, এবং সেগুলি পুলিশ ছোড়েনি। তাহলে এদের কাছে কিভাবে এলো, কার কাছে এলো? তার আর একটা বাক্য এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন পুলিশ সদস্যদের হাতে 7.62 রাইফেল আছে, এটা মেনে নিলাম, কিন্তু সমস্যা হলো সিভিলিয়ানরা তাদের হাতে কিভাবে গেল এই অস্ত্র এবং কারা ব্যবহার করলো। এই কথা বলার দায়ে স্বরাষ্ট্র দপ্তর তার কাছ থেকে কেড়ে নেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই অংশটি কেন গুরুত্বপূর্ণ? কারণ যদি সত্যি সিভিল পোশাকে 7.62 অস্ত্র ব্যবহার হয়ে থাকে, তবে বিষয়টি শুধু দলীয় সংঘর্ষ নয়, এটা অস্ত্রলীক, অবৈধ অস্ত্রধারী নেটওয়ার্ক, যা কোনো সংঘবদ্ধ অপারেশনের দিকে ইঙ্গিত দেয়, এবং আন্দোলনের সময় আন্দোলনকারীদের বহু মৃত্যু হয়েছে এদেরই গুলিতে। এখানে কোনো দোষারোপ নয়, এখানে একটা মানদণ্ড, ফরেনসিক, ব্যালিস্টিক, অস্ত্রের ট্রেসিং, সাক্ষ্য প্রমাণ এবং ভিডিও প্রমাণ। তাহলে বিরোধিতায় যারা আজকে করছে, পুলিশ হত্যার বিচারের বিরুদ্ধে যারা বিরোধিতা করছে, তাদের এই বিরোধিতা কতটা গ্রহণযোগ্য? এখন আমরা আইনগতভাবে বিচার করলে 3 ভাগে ভাগ করতে পারি। এক, গ্রহণযোগ্য দাবি বিচার করতে হবে, কিন্তু তদন্ত নিরপেক্ষ হওয়া চাই। প্রমাণ ছাড়া কাউকে দলীয় পরিচয়ে দোষী করা হবে না। সহিংসতার সব ভিকটিম, পুলিশ, আনসার, সাধারণ মানুষ, আন্দোলনকারী সবাই ন্যায্য বিচার পাবে, এবং সেখানে দল দেখে যদি বিএনপির কেউ জড়িত থাকে তাদেরকে ছাড়া যাবে না, এটাও সরকারকে স্পষ্টভাবে বলতে হবে। দ্বিতীয়ত, আংশিক গ্রহণযোগ্য, আগে এটা পরে ওটা, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই জিনিসটা। সুতরাং এখন আমরা এই বিচার হলে রাজপথে নামবো, এই ধরনের হুমকি আদৌ গ্রহণযোগ্য নয়। কি হলে সত্যিকারের নিরপেক্ষ বিচার হবে? আমি মনে করি এই প্রশ্নে আস্থা ফেরাতে কয়েকটি জিনিস জরুরি। ব্যালিস্টিক বা ফরেনসিক এবং অস্ত্র ট্রেসিং করা, কোত্থেকে এলো, 7.62 গুলি অস্ত্রের উৎস, কারা ইস্যু করেছে, কোত্থেকে এলো, এসবের নথিভিত্তিক তদন্ত করতে হবে। ডাইরেক্ট পারপেট্রেটর আর ইনস্টিগেটর, অর্গানাইজার আলাদা করে দেখতে হবে। কে গুলি করেছে আর কে পরিকল্পনা করেছে, উস্কানি দিয়েছে, 2 স্তরের দায় নির্ধারণ করতে হবে। সাক্ষী সুরক্ষা ও ওপেন ট্রায়ালের ব্যবস্থা করতে হবে, যাতে রাজনৈতিক ভয় এবং প্রভাব কমে মানুষ সত্যিটা জানতে পারে। শেষ কথা খুব সোজা, হত্যা কখনো পলিটিক্যাল ফুটনোট নয়, এটা রাষ্ট্রের আইনগত দায়িত্বের কেন্দ্রে থাকা অপরাধ। আর বিচারকে রাজনীতির হাতিয়ার বানালে শেষে ক্ষতিগ্রস্ত হয় সব পক্ষই, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সত্য, এবং যে সত্য হওয়া উচিত একটি রাষ্ট্রের ধর্ম, সেই রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হয়।